তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাডি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 8-এর চ্যাপ্টার 1.2 থেকে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের পার্ট 3 নিয়ে আলোচনা করব। আজকের যে টপিক সেটা হলো স্থির তড়িৎ বল। এই স্থির তড়িৎ বলটা দুটো পর্বে বিভক্ত হবে, মানে এই যে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের পার্ট 1 পার্ট 2 আছে, এই যে স্থির তড়িৎ এটা দুটো পর্বে বিভক্ত হয়ে যাবে, মানে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল পার্ট 3 অ্যান্ড পার্ট 4 হয়ে এই দুটো পর্বে আমি ভাগ করে নেব, কারণ একটা পর্ব হলে অনেক বড় হয়ে যায়। এবার আসি স্থির তড়িৎ বল। এই স্থির তড়িৎ বল এমন একটা বল যে ক্ষেত্রে স্পর্শ ছাড়াই একটা বল প্রযুক্ত হচ্ছে। যেভাবে আমরা দেখেছি মাধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষ শক্তি, সেগুলো স্পর্শ ছাড়া এক একটা বল, ঠিক সেইভাবে এই যে স্থির তড়িৎ বল এটাও কিন্তু স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের মধ্যেই পড়ছে, মানে স্পর্শ করছি না, কোনো রকম কোথাও টাচ হচ্ছে না, তারপরেও একটা বল কাজ করছে। ঠিক আছে, এটা কিভাবে, বেশ কিছু উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। তোমরা যারা হাতের কাজ করো বা শোলার কাজ করো, দেখবে অনেক সময় থার্মোকলগুলো যখন ব্লেডে আমরা খুব মানে একটু স্পিডে কাটি, দেখবে যে ছোটো ছোটো যে থার্মোকলের বলগুলো বার হতে থাকে সেগুলো ব্লেডের সাথে অনেক আটকে যায় বা ছুরির সাথে আটকে যায়। এটা কেন হচ্ছে? কারণ এক্ষেত্রে ছুরি এবং থার্মোকলের মধ্যে একটা ঘর্ষণ হচ্ছে এবং সেক্ষেত্রে একটাতে ধনাত্মক আধান তৈরি হচ্ছে, অন্যটাতে ঋণাত্মক আধান তৈরি হচ্ছে, তার ফলে একটা আকর্ষণ হচ্ছে এবং এই যে থার্মোকলের টুকরোগুলো ওই ছুরির গায়ে আটকে যাচ্ছে। এরকম তোমরা আরও উদাহরণ দৈনন্দিন জীবনে দেখতে পাবে। খুব সোজা একটা উদাহরণ দিচ্ছি, যেমন তোমরা ধরো কেউ শীতকালে অনেকদিন ক্রিম বা তেল কিছু মাখলে না, এবার ধরো তোমরা সোয়েটার পরেছো, সেই সোয়েটারটা তাড়াতাড়ি করে গা থেকে খুলছো, তার মানে কি সেই সোয়েটার বা উলের সাথে তোমার মানুষের দেহের একটা ঘর্ষণ হচ্ছে, তার ফলে উলের মধ্যে ধনাত্মক আধান তৈরি হবে এবং এই যে মানুষের দেহে বা তোমার শরীরে ঋণাত্মক আধান সৃষ্টি হবে। তার ফলে দেখবে যে একটা কটকট করে শব্দ করে, খুব মাইল্ড হলেও করে। এটার জন্য কিন্তু শরীরে কোনো রকম তেল বা ময়েশ্চারাইজার এগুলো কিছু মাখা যাবে না। এগুলো থাকলে কিন্তু এই এক্সপেরিমেন্টটা অতটা ভালো হয় না। দেখবে যেদিন আমরা ধরো শ্যাম্পু করি বা ধরো আমরা গায়ে কোনো ময়েশ্চারাইজার বা কিছু নেই, সেই সময় যখন সোয়েটার আমরা খুলি গা থেকে, সেই সময় শরীরের সাথে উলের ঘর্ষণে এই জিনিসটা হয়, তার ফলে একটা অদ্ভুত রকম শব্দ সৃষ্টি হয়। সেটা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে। তাহলে এক্ষেত্রেও কী হচ্ছে, দুই রকম আধান সৃষ্টি হচ্ছে, একটা ধনাত্মক আধান আর একটা ঋণাত্মক আধান। আরও একটা উদাহরণ তোমাদের বইতে যেমন দেওয়া আছে, যেমন ধরো তুমি একটা বেলুন নিলে, একটা বেলুনকে নিয়ে তুমি সোয়েটার পরে আছো, সোয়েটারের ওপর ঘষলে, তারপর দেখবে কি যে বেলুনটা কিন্তু সোয়েটারের তুমি ধরে নিই, কিন্তু বেলুনটা সোয়েটারের সাথে আটকে গেছে। তার মানে কি, তুমি যখন এই বেলুনের সাথে সোয়েটারটা ঘষেছো, তার ফলে ঘর্ষণের ফলে একটাতে ধনাত্মক আধান, অন্যটাতে ঋণাত্মক আধান, মানে সোয়েটার বা উলে ধনাত্মক আধান আর বেলুনের মধ্যে ঋণাত্মক আধান তৈরি হয়েছে, তার ফলে ওটা একে অপরকে আকর্ষণ করছে। এখানে বলে রাখি, তোমরা এই আকর্ষণের ব্যাপারটা নাও বুঝতে পারো, সবসময় জানবে ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান একে অপরকে আকর্ষণ করে। সেই জন্য যখন দুটো আধান, মানে দুটো বস্তুতে দুটো আধান ভিন্ন ভিন্ন হয়, তখন বস্তু দুটো পরস্পরের প্রতি আকৃষ্ট হয়। ঠিক একইভাবে যখন একই আধান হয় দুটো বস্তুতে, তখন একে অপরকে বিকর্ষণ করে। এই একই পরীক্ষা যদি তোমরা দুটো বেলুন নিয়ে করো, মানে হলো ধরো তোমরা দুটো বেলুনকে ফুলিয়ে নিয়েছো, তারপর সেই বেলুন দুটোকে তোমার সোয়েটারের সাথে ঘর্ষণ করলে, তারপর একটা বেলুনের সাথে তোমার সোয়েটার আটকে যাবে, অন্য বেলুনের সাথেও তোমার সোয়েটার আটকে গেল, কিন্তু যখন দুটো বেলুনকে কাছাকাছি নিয়ে আসবে, দেখবে বেলুন দুটো একে অপরকে বিকর্ষণ করছে। তার মানে কি, এই যে এক্ষেত্রে যখন বেলুনের সাথে তোমার সোয়েটারের ঘর্ষণ ঘটানো হচ্ছে, তখন বেলুনের মধ্যে ঋণাত্মক আধান আসছে, তোমার সোয়েটারটা যেহেতু উল দিয়ে তৈরি, ওটাতে পজিটিভ ধনাত্মক আধান তৈরি হচ্ছে। এবং এবার দেখো দুটো বেলুন ঘষেছো, মানে দুটোতেই ঋণাত্মক আধান তৈরি হয়েছে। বেলুন দুটোকে যখন কাছাকাছি নিয়ে আসছো, ঋণাত্মক আধানকে বিকর্ষণ করছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে যখন কোনো বস্তুতে ভিন্ন ভিন্ন আধান তৈরি হয়ে যায়, মানে ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান, তারা একে অপরকে আকর্ষণ করে। কিন্তু আবার যদি দুটো বস্তু হয় যাদের
আধান একই, মানে দুটোই ধনাত্মক আধানযুক্ত বস্তু বা দুটোই ঋণাত্মক আধানযুক্ত বস্তু, তখন তারা একে অপরকে রিপালশন করে বা বিকর্ষণ করে। ঠিক আছে, এখান থেকেই আসছে স্থির তড়িৎ বল। স্থির তড়িৎ বল মানে কি, দুটো বস্তুর ঘর্ষণ হচ্ছে, তার ফলে একটা তড়িৎ তৈরি হচ্ছে, কিন্তু সেই তড়িৎটা প্রবাহী তড়িৎ না, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, একটা জায়গাতেই স্থির হয়ে থাকে, সেই জন্য এটাকে স্থির তড়িৎ বলা হচ্ছে। ঠিক আছে, স্থির তড়িৎ যখনই তোমরা পড়বে, একটা ছক আছে তোমাদের বইতে, কোন বস্তুর সাথে কোন বস্তু ঘর্ষণে কি, মানে কোনটায় কোন আধান তৈরি হবে সেটা কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে, ওই ছকটা পড়ে রাখতে হবে। দেখবে ওপর দিকে উল, কাঁচ এই সমস্তগুলো আছে, নিচের দিকে মাঝখানে আর কি মানুষের দেহ এই সমস্তগুলো আছে, শেষের দিকে রজন, অ্যাম্বার এই সমস্তগুলো আছে। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো। শীতকালে আরও একটা জিনিস খেয়াল করে দেখবে, যে মানে শুকনো চুলে বা ড্রাই চুলে যখন একদম চুল শ্যাম্পু করা, শুকনো চুল, সেই চুলের মধ্যে মানে শ্যাম্পু করা ভিজে নয়, শ্যাম্পু করা এবং শুকনো, মানে চুলে কোনো রকম ময়েশ্চার নেই, তখন যদি তুমি বেশ কয়েকবার চিরুনি চালাও, সেই চিরুনিটা তারপর যদি কাগজের সামনে ধরো, প্লাস্টিকের চিরুনি চালালে, এবং তারপর সাথে সাথে ছোট ছোট কিছু কাগজ মানে টুকরো করে রাখবে সামনেই, এবার চুলের মধ্যে চিরুনি বেশ কয়েকবার চালানোর পরে সেই চিরুনিটা যখন ওই ছোট ছোট কাগজের সামনে ধরবে, দেখবে কাগজগুলো আকৃষ্ট হচ্ছে। কারণ কি, এক্ষেত্রে যে চিরুনি সেটা কি দিয়ে তৈরি হয়েছে, প্লাস্টিকের তৈরি। এবার সেটা যখন চুলের মধ্যে বারবার ঘর্ষণ করা হচ্ছে, তখন সেক্ষেত্রে কি হয়েছে, চিরুনিতে আধান তৈরি হয়েছে। এবার এই যে আধান, সেটা কাগজকে আকর্ষণ করছে, কারণ দুটো ভিন্ন আধান হওয়ার কারণে। ঠিক আছে, এইরকম বহু এক্সাম্পল দেখতে পাবে। শীতপ্রধান দেশগুলোতে তো এই জিনিসটা খুব বেশি বোঝা যায়, কারণ সেই সমস্ত দেশগুলোতে যেহেতু খুব ড্রাই হয়, ময়েশ্চার থাকে না, সেই জন্য শীতকালীন সময়, শীতপ্রধান দেশগুলোর শীতকালীন সময় খুব বেশি পরিমাণ এই স্থির তড়িৎ দেখা যায়। ঠিক আছে, এবার আসি এই যে স্থির তড়িৎ, এই স্থির তড়িতের ক্ষেত্রে কুলম্বের সূত্র খুব গুরুত্বপূর্ণ। ফরাসি বিজ্ঞানী ছিলেন কুলম্ব, তিনি এই সূত্রগুলো এনেছিলেন। কি সূত্র এনেছিলেন সেটা দেখো। তড়িতাহিত বস্তু, তড়িতাহিত মানে একটা বস্তু ধরো পজিটিভ, এরকম ঘর্ষণের ফলে একটাতে ধনাত্মক আধান এসছে আর একটাতে ঋণাত্মক আধান এসছে, এইরকম দুটো বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল, মানে এই যে দুটো বস্তু, এই যেমন ধরো যেটা বললাম যে সোয়েটারের সাথে এই যে বেলুন, এদের মধ্যে যে যতটা আকর্ষণ হবে বা দুটো বেলুনের মধ্যে যতটা বিকর্ষণ হবে, এই জিনিসগুলো নির্ভর করছে প্রধানত দুটো বিষয়ের ওপর। প্রথম যে বিষয়টা সেটা হলো তড়িতাহিত দুটো বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল ওই তড়িতাহিত বস্তু দুটির আধানের পরিমাণের সাথে সমানুপাতিক, মানে ওই বস্তু দুটোতে কতটা আধান উৎপন্ন হয়েছে সেটার ওপর সাথে সমানুপাতিক। সমানুপাতিক মানে একটা বাড়লে অন্যটা বাড়বে, মানে ওই বস্তু দুটোর মধ্যে আধানের পরিমাণ যদি বেশি তৈরি হয় তাহলে ওদের আকর্ষণ বল বা বিকর্ষণ বল বাড়বে, এবং ওই বস্তু দুটোর দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তার মানে ওই বস্তু দুটো যত কাছে কাছে অবস্থান করবে তাদের আকর্ষণ বেশি হবে, যত দূরে দূরে অবস্থান করবে আকর্ষণ কম হবে, বা উল্টো, যত কাছে অবস্থান করবে বিকর্ষণ বল বেশি হবে, যত দূরে দূরে অবস্থান করবে বিকর্ষণ বল তত কম হবে। ঠিক আছে, তাহলে আবার বলছি, তড়িতাহিত দুটো বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল, এক্ষেত্রে ক্রিয়াশীল বলটা আকর্ষণও হতে পারে বিকর্ষণও হতে পারে, তাই আমি দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা করে বললাম। তোমরা যেটা বইতে লেখা আছে বা এখানে বোর্ডে লিখেছি সেটাই পড়ো। তড়িতাহিত যে দুটো বস্তু দুটো ধনাত্মক আধানও হতে পারে ঋণাত্মক আধানও হতে পারে, বস্তু দুটোর মধ্যে আকর্ষণ বলও কাজ করতে পারে বিকর্ষণ বলও কাজ করতে পারে, আমাদের দেখার প্রয়োজন নেই, মানে এখানে মেনশন করার প্রয়োজন নেই। ক্রিয়াশীল যে বলটা সেটা ওই যে তড়িতাহিত দুটো বস্তু, সেই বস্তু দুটির আধানের পরিমাণের সাথে সমানুপাতিক, মানে ওই দুটো বস্তুতে কতটা আধান তৈরি হয়েছে সেটার সাথে সমানুপাতিক, এবং ওই বস্তু দুটোর মধ্যে যে দূরত্ব তার বর্গের সাথে ব্যস্তানুপাতিক। ওই বস্তু দুটোর মধ্যে যে দূরত্ব তার বর্গের সাথে ব্যস্তানুপাতিক, এটা বোঝাচ্ছি আমি। ধরো এইখানে একটা বস্তু, এইখানে একটা বস্তু, বস্তুগুলোকে বিন্দু বস্তু হিসাবেই আমি নিচ্ছি। এখানে যে ক্রিয়াশীল বল কাজ করছে, এই যে ক্রিয়াশীল বল, এই ক্রিয়াশীল বলটাকে আমি এফ হিসাবে প্রকাশ করছি। তাহলে এফ, এইটা হলো ভ্যারিজের চিহ্ন। ভ্যারিজ মানে পরিবর্তিত হয়, ভ্যারিজ মানে পরিবর্তিত হয় বা সমানুপাতিক। Q1 Q2, Q1 মানে হলো প্রথম বস্তুর আধান, আবার এই যে বলটা ক্রিয়াশীল যে বলটা সেটা হলো দ্বিতীয় বস্তুর আধানের সাথে সমানুপাতিক। তাহলে এই যে ক্রিয়াশীল বল সেটা প্রথম বস্তুটার আধানের সাথে সমানুপাতিক,
এই যে বল এটা দ্বিতীয় বস্তুর আধানের সাথে সমানুপাতিক, আর এই যে বল এটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক বলেই এটা উল্টে লিখেছি, এর অনন্যক লিখেছি, মানে এফ আর স্কোয়ার, তো যেহেতু ব্যস্তানুপাতিক বলেছি তাহলে 1/r² হয়ে গেল। বোঝাতে পারলাম? তাহলে এই তিনটে জিনিসকে যদি একসাথে লেখার চেষ্টা করি এবং কুলম্বের সূত্রটা দেখার চেষ্টা করি তাহলে হবে এফ ভ্যারিজ Q1 × Q2/r²। Q1 Q2/r²। r² কেন হলো? দেখো, এফ ভ্যারিজ Q1 × Q2 × 1/r², তাহলে r²টা নিচে চলে গেল, সেই জন্য এখান থেকে এই ভ্যারিজ চিহ্নটার বদলে যদি সমান চিহ্ন আনতে হয় তাহলে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হয়, সেক্ষেত্রে এই কনস্ট্যান্টটা হলো কে। কনস্ট্যান্ট মানে হলো একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, সেক্ষেত্রে এই ধ্রুবকটা হলো কে। এসআই পদ্ধতিতে এটাকে মাপা যায়, এই যে আধানগুলোকে যে মাপা যায় সেটা কুলম্বে মাপা হয়। মানে এসআই পদ্ধতিতে আমি বলতে পারি এটা 1 কুলম, এটা 1 কুলম, এরকম বলতে পারি। তাহলে দূরত্বটা কিসে মাপবো? এসআই পদ্ধতিতে মিটারে। বোঝাতে পারলাম? তাহলে সেক্ষেত্রে এই যে এফ কি, এফ কিসে মাপি? নিউটনে মাপি। এফ মাপি হলো কি এসআই পদ্ধতিতে নিউটনে। তাহলে কে এর ইয়ে কত হবে, মানে কে এর ভ্যালু কত হবে, কে এর একক কত হবে? তাহলে এক্ষেত্রে কেটাকে এপাশে রাখবো। এপাশে মানে কোন পাশে? এটা তো দুটো পাশ রয়েছে, বাম পক্ষ ডান পক্ষ। তাহলে এটাকে কেটাকে যদি রাখি তাহলে এফ এর সাথে r² গুণ হয়ে যাবে এফ × r²/Q1 Q2। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কে এর ভ্যালু কত হবে? প্রথমটা ওপরে কি নিউটন, ইন্টু তার সাথে কি r² মানে মিটার স্কোয়ার, পার, এটা নিচে আছে মানে ডিভাইডেড বাই আছে, তাই এটাকে স্ল্যাশ বা পার চিহ্ন দিলাম। Q1 Q2 মানে কুলম স্কোয়ার। বোঝাতে পারলাম? তাহলে এটা হলো কুলম্বের স্কোয়ার, এটা হলো কে এর এসআই একক। ঠিক আছে? একইভাবেই যে তড়িৎ আধানটাকে এখানে আমরা কুলম্বে মেপেছি, এটাকে গাউসের পদ্ধতিতেও মাপা যায়। ঠিক আছে? গাউস বিজ্ঞানী করেছিলেন, তাই জন্য গাউসের উপায় বলা হয়। সেক্ষেত্রে কেটাকে 1 ধরে নেওয়া হয়, এক্ষেত্রে কিন্তু কেটার মান 1 নয়। ঠিক আছে? এক্ষেত্রে কে এর মান হলো 9 × 10⁹ এই যে নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। ঠিক আছে? সরি, 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার বাই কুলম স্কোয়ার। এটা হলো কে এর ভ্যালু, বা মানে বায়ু শূন্য স্থানে। আচ্ছা, এখানে বলে রাখি এই যে কে এর মানটা এটা বদলে বদলে যায়, বায়ু শূন্য স্থানে একরকম হয়, জলে একরকম হয়, এরকমভাবে বদলে যেতে পারে। আচ্ছা, গাউসের যে উপায়, অন্য আর একটা উপায় যে ক্ষেত্রে মাপা হচ্ছে, সেক্ষেত্রে গাউসের উপায় কে সমান সমান 1 ধরে নেওয়া হয়। কে মানে কি? এই যে কনস্ট্যান্ট, সেইটা সমান সমান 1 ধরে নেওয়া হচ্ছে। ঠিক আছে? এবার তাহলে গাউসের উপায়ে দুটো বস্তুর যে আধানের পরিমাণ সেটাকে আমরা মাপি 1 ESU বা স্ট্যাট কুলম দিয়ে। ঠিক আছে? কুলম বা স্ট্যাট কুলম কিন্তু তাহলে গুলোবে না। কুলম মাপা হচ্ছে সেটা হলো এসআই একক, আর স্ট্যাট কুলম হলো তড়িতাধানেরই তড়িতাধান মাপারই একক, কিন্তু সেটা গাউসের উপায়। ঠিক আছে? তাহলে 1 ESU কাকে বলবো? ধরো একই পরিমাণ আধান, মানে দুটো আধান আছে, দুটো বস্তু আছে যার আধান 1 করে। এবার এরা বায়ুশূন্য স্থানে পরস্পর রয়েছে এবং 1 সেন্টিমিটার দূরে রয়েছে। কতটা দূরে? 1 সেন্টিমিটার দূরে রয়েছে। তাহলে যেহেতু এদের মধ্যে একই আধান, এরা কি করবে? পরস্পরকে আকর্ষণ না বিকর্ষণ? হ্যাঁ, ঠিক ধরেছ, বিকর্ষণ করবে। তাহলে এরা যে বিকর্ষণ করবে, যে বলে বিকর্ষণ করবে, সেটা হলো বলটা হলো 1 ডাইন। বিকর্ষণের বল কি? 1 ডাইন। তাহলে সেক্ষেত্রে বস্তু দুটোর প্রত্যেকটার যে তড়িতাধানের পরিমাণ সেটাই হলো 1 ESU। ঠিক আছে? তাহলে কি ধরে নিলাম দুটো বিন্দু বস্তু আছে, তারা কত দূরে রয়েছে? 1 সেন্টিমিটার। যেহেতু এদের আধান একই আধান পরস্পরকে কি করছে? বিকর্ষণ করছে। কতটা বিকর্ষণ বল? 1 ডাইন, 1 ডাইন। তাহলে সেক্ষেত্রে এই যে দুটো বিন্দু বস্তু যে ধরেছি, এদের যে
আধানের পরিমাণ সেটাই হলো 1 ESU। ঠিক আছে, তাহলে 1 ESU কাকে বলে, এখান থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন আসে। তাহলে এই কে কীভাবে আসছে সেটা খুব ইম্পর্টেন্ট, কে এর এসআই একক কি সেটা অনেক সময় আসে। আর এই কে মানে গাউসের উপায়ের ক্ষেত্রে 1 ESU কি, স্ট্যাট কুলাম আর কুলামের মধ্যে পার্থক্য, এই জিনিসটা কিন্তু অনেক সময় আসে। পরের পর্বে কীভাবে এই বস্তুগুলো আহিত হচ্ছে বা বস্তুগুলোর মধ্যে তড়িতাধান তৈরি হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।